পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দিতে বসেছে, কিন্তু একজনের কাছে রয়েছে ট্যাব, বই এবং মোবাইলে বাইরের কাউকে ফোন করে উত্তর জানার সুযোগ। ফলে তার রেজাল্ট যে চমকে দেওয়ার মতো হবে, এতে কি কোনো সন্দেহ আছে? ঠিক এমনই অবস্থা কি এখন বিজেপির? কারণ তাদের তহবিলে বিপুল টাকার পরিমাণ এখন এই প্রশ্ন তুলে দিয়েছে। কর্পোরেট চাঁদায় কিরকম ধনী হয়ে উঠেছে এই দলটি? নির্বাচনী বন্ড করে কোটি কোটি টাকা কামিয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা শেষ পর্যন্ত সামনে আসে। কংগ্রেস বলেছিল এটা হলো চান্দা দো ধান্দা লো স্কিম। আর আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর বলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি এটি। অসাংবিধানিক বলে সেই বন্ড বাতিল করা হয়। কিন্তু কারা কত কোটি টাকা চাঁদা দিয়ে কি রকম ধান্দা নিয়েছে তার তদন্ত করা হয়নি। কিন্তু মানুষ অবাক হয়ে দেখেছিলেন নির্মাণ সংস্থা, ওষুধ প্রস্তুতকারী সংস্থা থেকেও চাঁদা নিয়েছে বিজেপি। কিন্তু এই নির্বাচনী বন্ড বন্ধ হওয়ার পর কি এভাবে চাঁদা তোলা বন্ধ হয়েছে? না, হয়নি। কেন? ভারতের রাজনৈতিক দলগুলি এখন বিভিন্ন সংস্থার নিজস্ব ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে টাকা পাচ্ছে, আর এতে সবচেয়ে এগিয়ে আছে বিজেপি। সম্প্রতি নির্বাচন কমিশনে নিজেদের টাকা দেওয়ার রিপোর্ট জমা দিয়েছে এই ট্রাস্টগুলি। মোট অনুদানের পরিমাণ হচ্ছে ৩,৮১১ কোটি টাকা, আর এর ৮২% ঢুকেছে নরেন্দ্র মোদীর দল বিজেপির তহবিলে। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩,১১২ কোটি ৫০ লক্ষ টাকা। বাকি পড়ে থাকা টাকার মাত্র ৬৯৯ কোটি টাকা গিয়েছে অন্য দলগুলির অ্যাকাউন্টে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস, তাদের ঝুলিতে ঢুকেছে মাত্র ২৯৮ কোটি ৭৭ লক্ষ টাকা, অর্থাৎ মোট টাকার ৮%-এরও কম। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রাপ্য অর্থের পরিমাণ ১০২ কোটি টাকা। আজকের এই এপিসোডটি এই নির্বাচনী চাঁদার এরকম অস্বাভাবিক বৈষম্য নিয়েই। কি রহস্য আছে এর পেছনে? এমন বৈষম্য যে গণতন্ত্রের লেভেল প্লেয়িং ফিল্ডকে দুর্বল করে, তার তথ্য প্রমাণ সামনে আনব। আর এতে কি করে জনগণের সর্বনাশ হচ্ছে তার প্রমাণও আনবো আপনাদের সামনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ২০১৮ সালে নির্বাচনী বন্ডের মতো এক বেআইনি পদ্ধতি এনেছিল মোদী সরকার। এখানে পুরো বিষয়টা গোপন রাখার ব্যবস্থা করা হয়েছিল। সরকারিভাবে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার একটা স্বচ্ছ প্রক্রিয়া চালু করা হয়েছে, কিন্তু বাস্তবে তা হয়নি, বরং উল্টোটাই হয়েছিল। বিষয়টা এতটাই অস্বচ্ছ ছিল যে ২০২৪ সালের ১৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট পদ্ধতিটিকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। কিন্তু বন্ড বন্ধ করা হয়েছে মানেই যে বিজেপির চাঁদা সংগ্রহ কমে গেছে তা তো নয়। টাকার নেশা বিষম নেশা। এই রোগ কি এত কম ডোজের ওষুধে সারে? তাই নয়া পদ্ধতিতে তা এসে পড়েছে। এবার একেবারে আইন বাঁচিয়ে বৈধ পথে আরও আগ্রাসী হয়ে উঠেছে কি বিজেপি? না হলে বিজেপির সঙ্গে অন্যান্য সর্বভারতীয় দল বা দেশের সবচেয়ে প্রাচীন দলের তহবিলের পরিমাণের এরকম আকাশ পাতাল তফাৎ হয় কি করে? উদাহরণ একেবারে চোখের সামনেই। আর এতে কিভাবে জনগণের সর্বনাশ হচ্ছে, এবার আসবো সেই প্রসঙ্গে। তথ্য বলছে মোদী সরকার টাটা গোষ্ঠীর দুটি সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিটের জন্য ৪৪,০০০ কোটিরও বেশি টাকা ভর্তুকি ঘোষণা করেছে। মানে টাটাকে টাকা দেয়া হচ্ছে আমাদের করের থেকেই। দিচ্ছে কে? মোদী সরকার। আর টাটারা এই দুটি ইউনিট কোথায় তৈরি করছে? এই দুটি রাজ্য হলো আসাম এবং গুজরাট, মানে দুটোই বিজেপি শাসিত রাজ্য। মানে ধান্দা হলো টাটাদের, জনগণের করের টাকায় ভর্তুকি পেল তারা। আর এর বিনিময় কি পেল বিজেপি? টাটাদের ইলেকটোরাল ট্রাস্টের কাছ থেকে বিজেপির ঝুলিতে এসে গেল ৭৫৭ কোটি টাকা। একেবারে সেই চান্দা দো ধান্দালো মডেল। কোনো রাগঢাক নেই, কোনো লুকোছাপা নেই। তবে গদি মিডিয়া এ নিয়ে একটি বাক্য খরচ করল না। এই দুটি রাজ্যেই কিন্তু বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস।
কিন্তু তারা সারা বছরে সব মিলিয়ে এর অর্ধেক টাকাও পায়নি। মানে কর্পোরেটকে সাহায্য করছে বিজেপি, আর টাকা জোগাচ্ছেন সাধারণ মানুষ, আর বিনিময়ে কর্পোরেট ভরিয়ে দিচ্ছে বিজেপির তহবিল। এরকম ব্যবস্থা কি কোনো দেশের সাধারণ মানুষের মঙ্গল করতে পারে? তবে এই সহজ সত্যটা যে মানুষ বুঝছেন না তা নয়। আসলে বিজেপি টাকার উপরেই চলে, মানুষের সমর্থনের উপরে নয়। এই জন্যই দেশের সমস্ত সম্পদ কর্পোরেটের হাতে বিক্রি করে দিচ্ছে বিজেপি। এটা তারই প্রতিফলন। কিন্তু এই যে ইলেকটোরাল বন্ডের বদলে এলো আইনসম্মত ইলেকটোরাল ট্রাস্ট, সেটা কি? ভারতের নির্বাচন কমিশনের কাছে লিস্টেড বা নিবন্ধিত ইলেকটোরাল ট্রাস্টের সংখ্যা 20-25টির মতো। তবে বাস্তবে সব ট্রাস্ট সক্রিয় নয়। মাত্র 5-6টি ট্রাস্ট থেকেই বড় অঙ্কের অনুদান আসে, আর তাতেই বিজেপির পোয়াবারো। এর একটা ছোট্ট তালিকা দিচ্ছি, তারপর আসবো আরও একটা ইন্টারেস্টিং প্রসঙ্গে। দেশের প্রধান ইলেকটোরাল ট্রাস্টের মধ্যে রয়েছে প্রগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট বা পিইটি। এই ট্রাস্টের সঙ্গে যুক্ত টাটা গ্রুপ। আর সবচেয়ে আলোচিত ট্রাস্টের নাম প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট। এই ট্রাস্টের সঙ্গে একাধিক বড় কর্পোরেট যুক্ত। এর মধ্যে রয়েছে ইনফ্রা, ফার্মা, মাইনিং, এনার্জি ইত্যাদি। এখান থেকে প্রচুর টাকা পেয়েছে বিজেপি। 3 নম্বর ট্রাস্ট হলো নিউ ডেমোক্রেটিক ইলেকটোরাল ট্রাস্ট। এর সঙ্গে যুক্ত কর্পোরেট হলো মাহিন্দ্রা গ্রুপ। আর 4 নম্বর ট্রাস্ট হলো হারমোনি ইলেকটোরাল ট্রাস্ট। এর সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থা যুক্ত, তবে এই ট্রাস্ট কোনো একক গোষ্ঠীর নয়। আর 5 নম্বর ট্রাস্ট হলো ট্রায়াম্প ইলেকটোরাল ট্রাস্ট। এই ট্রাস্টের কর্পোরেটগুলো তুলনায় কম আলোচিত হয়। এছাড়া রয়েছে এবি জেনারেল ইলেকটোরাল ট্রাস্ট, জনকল্যাণ ইলেকটোরাল ট্রাস্ট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সোজা বাংলায় সাধারণত ইলেকটোরাল ট্রাস্ট বানায় বড় বড় শিল্পগোষ্ঠী বা বহু কোম্পানির যৌথ উদ্যোগ এবং ব্যবসায়িক লবি। তারা এত টাকা বিজেপিকেই দেয় কেন? শাসকের কাজ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা, যাকে বলা হয় রাজধর্ম পালন করা। সেখানে যাতে শাসকরা চোখ বুজে থাকে, এটাই কি এই সমস্ত কর্পোরেটের উদ্দেশ্য? আর এটাকেই কি একটা খোলাখুলি মুনাফার কারবারে পরিণত করেছে মোদির বিজেপি? আর এই জন্যেই কি ক্ষমতায় না থাকা দল বা ছোট দলগুলো এই ট্রাস্টের চাঁদা থেকে বঞ্চিত হয় বা যৎসামান্য পায়? আর তার ফলে শুরুতেই লেভেল প্লেয়িং ফিল্ড থেকে বঞ্চিত হয় এই সব দলগুলো। অর্থাৎ একটু তলিয়ে দেখলে ইলেকটোরাল ট্রাস্ট নিজেরাই পক্ষপাত দুষ্ট এবং অনৈতিক, তা যতই আইন মেনে করা হোক না কেন। এটাকেই বলা হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজম বা বন্ধু পুঁজিবাদ। মানে সেই চান্দা দো ধান্দা লো। একেবারে শুরুতেই খুব ছোট একটা উদাহরণ দিয়েছিলাম, আর একবার সেটার দিকে ফিরে তাকানো যাক। কয়েকজন ছাত্র পরীক্ষায় বসেছে, কিন্তু একজনের কাছে আছে ভালো কোচিং সেন্টারের ট্রেনিং, বই, ট্যাব ইত্যাদি সব কিছু, আর অন্যদের কাছে এসব কিছুই নেই। এক্ষেত্রে পরীক্ষা আইনসম্মত হলেও ফলাফল কি সমান হবে? উত্তরটা হলো না, কারণ এখানে লেভেল প্লেয়িং গ্রাউন্ডটাই নেই। ভারতের গণতন্ত্রেও এটাই হচ্ছে। এবার আসা যাক বিশ্বের অন্য দেশের রাজনৈতিক অনুদান কিভাবে নিয়ন্ত্রিত হয় তার কিছু তথ্যে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের উদাহরণ দেব। প্রথমে বলি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা। এখানে কর্পোরেট বা কোনো সংস্থা সরাসরি কোনো দলকে টাকা দিতে পারে না, তবে এদেশের সিস্টেমেও বড়সড় গোলমাল আছে। নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদারিকে হারাতে ধনকুবেররা যেভাবে জলের মতো টাকা খরচ করেছিলেন তার হাতে গরম প্রমাণ তো আমরা কিছুদিন আগেই দেখেছি। এবার আমেরিকা ছেড়ে যুক্তরাজ্য বা ব্রিটেনের দিকে তাকানো যাক। এখানে কর্পোরেট অনুদানের কড়া সীমা রয়েছে। এখানে বিদেশি কোম্পানির অনুদান একেবারে নিষিদ্ধ। সব অনুদান পার্লামেন্ট এবং জনগণের কাছে প্রকাশ করতে হয়। নির্বাচনী খরচেরও কঠোর সীমা থাকায় ছোট দলও এই ব্যবস্থায় টিকে থাকতে পারে। তবে জার্মানিতে রাষ্ট্র নিজেই রাজনৈতিক দলকে অর্থ দেয়। এখানে যার ভোট যত বেশি সেই শতাংশের হিসেবে সরকারি অনুদান দেওয়া হয়ে থাকে। সঙ্গে থাকে কর্পোরেট অনুদানের সীমার উপরেও কড়া নজরদারি। ফ্রান্সের নিয়মে কর্পোরেট অনুদান পুরোপুরি নিষিদ্ধ। শুধু ব্যক্তি নাগরিক সীমিত অঙ্কের চাঁদা দিতে পারেন।
এবং নির্বাচনের খরচেও কঠোর বিধি রয়েছে এখানে। কানাডার নিয়মেও কর্পোরেটের অনুদান নিষিদ্ধ। শুধু নাগরিকরা সীমিত অঙ্কে চাঁদা দিতে পারেন রাজনৈতিক দলকে, আর এর সমস্ত তথ্য প্রকাশ করতে হয় রাজনৈতিক দলগুলোকে। উন্নত দেশগুলো তাদের গণতন্ত্রকে মজবুত করতে নির্বাচন ব্যবস্থার নানা সংস্কার করে চলেছে। জনমতের প্রকৃত প্রতিফলনেই যাতে সরকার তৈরি হয়, তার জন্যে সচেষ্ট রয়েছে নানাভাবে। আর আমরা ইভিএম বসিয়ে এসআইআর করে এমন ঢাকঢোল পেটাচ্ছি যে মানুষের মঙ্গলের বিষয়টা, গণতন্ত্রকে মজবুত করার বিষয়টা এখানে গৌণ হয়ে পড়ছে। আর তার সঙ্গে কোটি কোটি টাকার কর্পোরেট ফান্ডিং জুড়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ জুটি এই প্রক্রিয়াকে একেবারে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে নিজেদের গদিতে থাকার মরিয়া চেষ্টা করে চলেছেন। এ ব্যাপারে আপনি কি ভাবছেন তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।